সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ কাউসার আহমেদ। আজ তোমাদের সাথে ব্যবসা উদ্যোগ বিষয়ে আলোচনা করব। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এই কোয়েশ্চেনটি এসেছিল। কোয়েশ্চেনটি হচ্ছে এরকম: জনাব মাহমুদ মিশন গ্রুপ অফ কোম্পানির একজন নির্বাহী কর্মকর্তা। প্রতিষ্ঠানের বিক্রি বাড়ানোর লক্ষ্যে প্রথমে তিনি কিছু সুনির্দিষ্ট এলাকা নির্ধারণ করেন। এরপর কর্মীদের মধ্যে তাদের যোগ্যতা অনুযায়ী কাজ, ক্ষমতা ও দায়িত্ব ভাগ করে দেন। এই কাজগুলো করার আগে তিনি কর্মীদের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সভার আয়োজন করেন। তাই তিনি প্রতিষ্ঠান ও কর্মীদের কাছে সফল ও সম্ভাবনাময় নির্বাহী। অর্থাৎ এক্ষেত্রে শ্রমিক কর্মচারীদের সাথে আলাপ আলোচনা করে তাদের মতামত গ্রহণ করে যেগুলো ভালো বলে পরিগণিত হয় সেগুলোকে আবার ইউটিলাইজ করে। তো এক্ষেত্রে আমাদের প্রশ্নে যেটা করতে হবে সেটা হচ্ছে, যেমন ক নং কোয়েশ্চেনে ব্যবস্থাপনা কী, খ নং কোয়েশ্চেনে জেন্ডার সচেতনতা কী ব্যাখ্যা করে দেখাতে হবে। আর গ নং কোয়েশ্চেনে যারা মাহমুদ তার প্রতিষ্ঠানের জন্য কোন ধরনের ব্যবস্থাপকীয় কাজ করেছেন ব্যাখ্যা করতে হবে। উদ্দীপকের যারা মাহমুদের সফল হওয়ার কারণ বিশ্লেষণ করো। তাহলে প্রথম অংশে ব্যবস্থাপনা কী? প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের নিমিত্তে উৎপাদনের উপকরণ সমূহকে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সংগ্রহ, সংগঠন ও পরিচালনা করার কৌশলই হচ্ছে ব্যবস্থাপনা। এক্ষেত্রে পরিকল্পনা অনুযায়ী সংগঠিতকরণ, কর্মী সংগ্রহ, প্রেষণা, নিয়ন্ত্রণ, এই কাজগুলো সব একত্রিত হয়ে এরপরে এই ব্যবস্থাপনার অংশ হিসেবে আমরা পরিগণিত করব। খ নং কোয়েশ্চেনে ছিল জেন্ডার সচেতনতা কী। তো আমাদের দেশে নারী ও পুরুষের মধ্যে কিছু ভেদাভেদ লক্ষ্য করা যায়, তবে এটা উচিত নয়। নারী বা পুরুষ ভেদে পক্ষপাতহীন থাকাই হলো জেন্ডার সচেতনতা। অর্থাৎ নারী বা পুরুষ, নারীদেরকে আমরা সম্মানের চোখে দেখব, তারা আমাদের মা, তারা আমাদের বোন। তারপর নারী পুরুষের মধ্যে ভেদাভেদ অর্থাৎ কর্মক্ষেত্রে ভেদাভেদ না করে তাদেরকে সম্মানের চোখে দেখে হাতে হাত মিলিয়ে তারাও আমাদের সাথে কাজ করবে, সেই মন মানসিকতা থাকতে হবে। তো ইংরেজি জেন্ডার শব্দের অর্থ লিঙ্গ, অর্থাৎ নারী কিংবা পুরুষ। আর জেন্ডার সচেতনতা তাহলে কি? নারী কিংবা পুরুষের ক্ষেত্রে পক্ষপাতহীন থেকে তাদের উভয়ের ন্যায্য অধিকারের প্রতি সজাগ দৃষ্টি রাখা। এক্ষেত্রে নারী বা পুরুষ যাই হোক না কেন, তাদের ন্যায্য অধিকার আছে, সেগুলো আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে। একজন ব্যক্তি তথা নেতা, তিনি নারী বা পুরুষ যেই হন না কেন, তাকে অবশ্যই তার সহকর্মী নারী পুরুষের প্রতি শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল হতে হবে। তাকে অবশ্যই পক্ষপাতহীন হতে হবে। নারী পুরুষের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি ও সামাজিক অবস্থান সম্পর্কে সচেতন থেকে কার্যক্রম পরিচালনা করা উচিত, তাহলেই জেন্ডার সচেতনতার সৃষ্টি হবে। এবার সেই গ নং অংশে জানতে চাওয়া হয়েছে জনাব মাহমুদ তার প্রতিষ্ঠানের জন্য কোন ধরনের ব্যবস্থাপকীয় কাজ করেছেন। তো কোন ধরনের ব্যবস্থাপকীয় কাজ করেছেন, আমরা যদি অ্যান্সারে আসি, সেটা হচ্ছে ব্যবস্থাপকীয় কাজ হিসেবে সংগঠিতকরণের কাজ করেছেন। কিভাবে সংগঠিতকরণের কাজ করেছেন? ব্যবসায়ের প্রয়োজনীয় সকল মানবিক ও বস্তুগত উপকরণ এবং সম্পদকে যথাযথভাবে ব্যবহার করার জন্য কর্মীদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতা বন্টন এবং
আন্তঃসম্পর্ক তৈরির কার্যাবলী হচ্ছে সংগঠিতকরণ। উদ্দীপকের মিশন গ্রুপ অফ কোম্পানির নির্বাহী কর্মকর্তা জনাব মাহমুদ প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে প্রথমে কতিপয় সুনির্দিষ্ট এলাকা নির্ধারণ করেন এবং কর্মীদের মধ্যে তাদের যোগ্যতা অনুযায়ী কাজ, ক্ষমতা ও দায়িত্ব ভাগ করে দেন। আর কর্মীদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতা বন্টন ব্যবস্থাপনার কার্যাবলী হিসেবে সংগঠিতকরণের আওতাভুক্ত। তাই আমরা বলতে পারি জনাব মাহমুদ তার প্রতিষ্ঠানের জন্য ব্যবস্থাপকীয় কাজ হিসেবে সংগঠিতকরণের কাজ করেছেন। এক্ষেত্রে প্রতিষ্ঠানের যদিও মূল লক্ষ্য ছিল বিক্রয় বৃদ্ধির মাধ্যমে মুনাফা অর্জন, কিন্তু এর মধ্যে বেশ কিছু কৌশল আছে। তার মধ্যে একটি হচ্ছে সংগঠিতকরণ। তো কর্মীদের মধ্যে যদি তাদের নিজ নিজ দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী যদি তাদের মধ্যে কাজ, ক্ষমতা ও দায়িত্ব ভাগ করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কর্মীদেরও মনোবল বৃদ্ধি পাবে। অর্থাৎ এক্ষেত্রে সংগঠিতকরণ করার মাধ্যমে প্রতিষ্ঠানের বেশ কিছু ব্যবস্থাপকীয় কাজের আওতাধীন হয়ে পড়ে। তো এখন আমরা আসব ঘ নং কোয়েশ্চেনে। ঘ নং কোয়েশ্চেনে আছে জনাব মাহমুদের সফল হওয়ার কারণ বিশ্লেষণ করো। তোমরা কি মনে করো জনাব মাহমুদ সফল? নিশ্চয়ই এর অ্যান্সারে বলবে হ্যাঁ সফল। তাহলে এর পিছনে কারণ কি? আমরা যদি কারণ খুঁজতে চাই তাহলে আমরা দেখব যে উদ্দীপকের জনাব মাহমুদের সফল হওয়ার কারণ হলো গণতান্ত্রিক নেতৃত্ব। তো গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণপূর্বক পরামর্শমূলক নির্দেশনা প্রদান করার মাধ্যমে সফল নেতৃত্ব দান। এক্ষেত্রে জনাব মাহমুদ সফল হয়েছে কারণ তিনি পরামর্শমূলক নির্দেশনা অর্থাৎ শ্রমিক কর্মচারী, তারপর তার অধস্তন যারা আছে তাদের কাছ থেকে কিছু প্রয়োজনে পরামর্শ গ্রহণ করেছে। পরামর্শ গ্রহণ করার মাধ্যমে সেটি প্রতিষ্ঠানে প্রয়োজনে কাজে লাগিয়েছে এবং সেগুলো বাস্তবায়নও করেছে। তো নির্দেশ দেওয়ার পূর্বে যারা তা বাস্তবায়ন করবে তাদের সাথে পরামর্শ করে নির্দেশনার বিষয়বস্তু ঠিক করা হলে সেটি হচ্ছে পরামর্শমূলক নির্দেশনা। তো এই কাজটি জনাব মাহমুদ অবশ্যই করেছে। গণতান্ত্রিক নেতৃত্ব ব্যবস্থায় নেতা ও কর্মীদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। নেতৃত্ব সংখ্যাগরিষ্ঠের মতামত গ্রহণ ও বাস্তবায়নে সচেষ্ট থাকে। পরামর্শমূলক নির্দেশনায় যারা নির্দেশ বাস্তবায়ন করবে তাদের সাথে পরামর্শ করে নির্দেশনার বিষয়বস্তু নির্ধারণ ও বাস্তবায়ন করা হয় বিধায় এরূপ নির্দেশনা পদ্ধতি অনেকটা গণতান্ত্রিক। অর্থাৎ তিনি আলাপ আলোচনা করেছে, এমনভাবে আলাপ আলোচনা করেছে যেগুলো দেখা যায় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ হতে পারে, এরকম ব্যবস্থা তিনি গ্রহণ করেছেন। তো এক্ষেত্রে আমরা সেই দিক থেকে বলতে পারি যে এই পদ্ধতিটি হচ্ছে গণতান্ত্রিক। উদ্দীপকের মিশন গ্রুপ অফ কোম্পানির নির্বাহী কর্মকর্তা জনাব মাহমুদ কর্মীদের মধ্যে কাজ, ক্ষমতা ও দায়িত্ব ভাগ করার পূর্বে কর্মীদের সাথে আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি সিদ্ধান্ত গ্রহণে কর্মীদের সাথে পরামর্শ করেন, অর্থাৎ গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করেন এবং পরামর্শমূলক নির্দেশনা দেন। ফলে কর্মীরা আগ্রহের সাথে সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়তা করে। তো কর্মীদের সাথে যখন কোনো বিষয়ে পরামর্শ গ্রহণ করা হয় তাহলে সেক্ষেত্রে কর্মীরাও আগ্রহী হয়ে ওঠে এবং তারা তাদের যেই সৃজনশীলতা আছে সেগুলো প্রয়োগ করতে সচেষ্ট হয়। ফলশ্রুতিতে উক্ত প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়। তাই বলা যায় উদ্দীপকের জনাব মাহমুদের সফল হওয়ার কারণ হলো গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণপূর্বক পরামর্শমূলক নির্দেশনা প্রদান করার মাধ্যমে সফল নেতৃত্ব দান। এভাবেই দেখা যাচ্ছে যে জনাব মাহমুদ সফল হন
তাহলে সফল হওয়ার কারণগুলো আমরা জানতে পেলাম। তোমরা এই সৃজনশীলটি বাসায় অবশ্যই করবে, করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায়। আল্লাহ হাফেজ।